জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শ্যামল নন্দন মিলন তোমাদের সবাইকে মুক্তির পাঠশালাতে আবার একবার স্বাগতম জানাই। এর পূর্বে আজকে আমরা কি করব, 2025-এ আমাদের জগন্নাথ বিদ্যালয়ে ক্লাস 6 এর যে প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র এসেছিল তার সংক্ষিপ্ত উত্তরপত্র আমরা প্রকাশ করেছি। আজকে আমরা কি করব, অঙ্কের যে 20টা প্রশ্ন এসেছিল সেই 20টা প্রশ্নের বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ ট্রিক দিয়ে কনসেপ্ট দিয়ে সমস্ত একদম বিস্তারিত করে আলোচনা করব। এইভাবে মেন্টাল এবিলিটির ক্লাসও আসবে, ভিডিও আসবে, বাংলারও ভিডিও আসবে। তো আজকের ভিডিওতে আমরা 20টা অঙ্ক খুব সুন্দর করে দেখে নেব, বাংলা ইংরেজি সমস্ত কিছুই রয়েছে। সেই সঙ্গে তোমরা যারা জগন্নাথ বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2026-এর কোচিং নিতে চাইছো, অনলাইন কিংবা অফলাইন, আমাদের অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে কোচিং প্রদান করা হয়। আমাদের অফলাইন সেন্টারগুলি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, চণ্ডীপুর, হেড়িয়া, ভগবানপুর, ময়না, পুরুষোত্তমপুর, নন্দীগ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার সবং তেমাথারিতে অবস্থিত। তো অনলাইন কিংবা অফলাইন কোচিং এর জন্য 7872602717 এই নম্বরে যোগাযোগ করুন। তো চলো শুরু করছি আজকের ক্লাস। আমাদের 2026-এর জন্য অর্জুন ব্যাচ ভর্তি চলছে, প্রত্যেকে যোগাযোগ করো। চলো প্রথম প্রশ্ন। আচ্ছা, এখানে কোনো প্রশ্নের দাগ নম্বর নেই, কারণ আমাদের তো আলাদা আলাদা সেট থাকে, তো প্রত্যেকের দাগ নম্বর আলাদা আলাদা হতে পারে। সেই কারণে আমি জাস্ট প্রশ্নগুলো রেখেছি, কোনো দাগ নম্বর 1 2 3 করে রাখিনি, জাস্ট প্রশ্নগুলো রেখেছি। যার যে দাগে দাগ নম্বর আছে প্রত্যেকে সেইভাবে দেখে নেবে। অলরেডি সংক্ষিপ্ত উত্তরপত্র আমরা তো দিয়ে দিয়েছি। চলো দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, দেখো একটি বাইসাইকেলের চাকায় মোট 24টি স্পোক আছে, পরপর অবস্থিত দুটি স্পোকের মধ্যে কোণ কত হবে জানতে চেয়েছে। এ বাইসাইকেল হুইল হ্যাজ এ টোটাল অফ 24 স্পোকস, দ্য অ্যাঙ্গেল বিটুইন এ পেয়ার অফ অ্যাডজাসেন্ট স্পোকস ইজ। দেখো আমি প্রথমে যদি ছবিতে এঁকে তোমাদের বোঝাই, এই রকম একটা চাকা বলে দিয়েছি, সেই চাকার মধ্যে কতগুলো এইরকম করে কতগুলো স্পোক আছে, 24টা স্পোক আছে, ঠিক আছে। এই যে দুটো যে স্পোক, এই প্রতিটা দুটো যে স্পোক, সেই স্পোকের মধ্যে কোণ কত বের করতে বলেছে। যদি আমি এই দুটো স্পোক ধরে নিই তাহলে এই রকম এর মধ্যে কোণ কত বের করতে বলেছে। তাহলে আমরা জানি একটা বৃত্ত, এটা তো হুইল মানে কি, এটা একটা বৃত্ত, তাহলে এক বিন্দুর চারিদিকে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় আমরা প্রত্যেকেই জানি 360 ডিগ্রি, যেটাকে আমরা কি কোণ বলি বলো তো, কমপ্লিট অ্যাঙ্গেল বলি, পূর্ণ কোণ বলি। তাহলে এইভাবে বৃত্ত, এটাতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এই হচ্ছে বিন্দু, এর চারপাশে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এইভাবে কতগুলো আমাদের স্পোক রয়েছে না, এইভাবে 24টা স্পোক রয়েছে, ঠিক আছে। তাহলে দুটো স্পোকের মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। তাহলে আমরা কি করব না, মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি, কতগুলো স্পোক রয়েছে, 24টি স্পোক রয়েছে, আমরা কি করব 24 দিয়ে ডিভাইড করে দেব, অ্যানসার পেয়ে যাব, ঠিক আছে। চলো 360 কে 24 দিয়ে ভাগ করে দাও, যেভাবে তোমরা ভাগ করতে পারো। 24 একে 24, এখান থেকে 12 120 হয়ে যাবে, 24 5 120, 15 ডিগ্রি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে রয়েছে দেখো, অপশন বি তে রয়েছে। তাহলে এখান থেকে দুটো কি কি শিখলাম, এক হচ্ছে একটি বিন্দুর চারপাশে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, ঠিক আছে। 24টি স্পোক রয়েছে, দুটি স্পোকের মধ্যে কোণ বের করতে বলেছে, তাহলে 24টা স্পোক মানে আমাদের 24টা গ্যাপ তৈরি হবে, ঠিক আছে। তাহলে 360 কে 24 দিয়ে ভাগ করে দেবো, অ্যানসার পেয়ে যাবো 15 ডিগ্রি। চলো পরবর্তী প্রশ্ন আমাদের কি রাখা রয়েছে দেখো, 20.0925 এর সরলতম ভগ্নাংশ বের করতে বলেছে। একদম সহজ একটা প্রশ্ন ছিল। আর আমার মনে হয় আমি যতদিন ধরে নবোদয় কোচিং করাচ্ছি, এই বছর অঙ্কে সবথেকে সহজ প্রশ্ন বোধহয় এই বছর অঙ্কে এসেছে 2025-এ। মানে এত সহজ অঙ্ক দিয়েছে আর কি বলবো, মানে কিছু বলার নেই নবোদয়কে। নবোদয়কে তুমি কঠিন ছেলে বা হচ্ছে ভালো ছেলে বাঁচবে কি করে, এত সহজ প্রশ্ন করে দিলে সেই ভালো ছেলেরাও সবগুলো সঠিক করবে, যারা মাঝারি ধরনের পড়াশোনা করছে তারাও সবগুলো সঠিক করবে, তাহলে বুঝবে কি করে কে ভালো কে খারাপ। তো এতটা সহজ প্রশ্নপত্র করা উচিত হয়, একটু তো টাফ করতে হবে, নাহলে যারা খুব বেশি বেশি করে পরিশ্রম করছে তাদের সঙ্গে আর যারা মাঝারি ধরনের পরিশ্রম করছে তাদের মধ্যে তো কোনো পার্থক্যই থাকলো না, প্রত্যেকেই তো সবগুলো করে সঠিক করবে। চলো কি বলা হয়েছে দেখো, এটাকে সরলতম ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তাহলে এটাকে আমি লিখে দিলাম, ভগ্নাংশে করলে আমাদের কত হয়ে যাবে, বাই কত লিখবো বলো তো না, দশমিকের ডান দিকে যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য লিখতে হয়। চলো এই আমাদের ভগ্নাংশে হয়ে গেল, এটাকে কাটাকাটি দিয়ে দাও। আমি না 25 দিয়ে কেটে দিচ্ছি, জানো তো 25 4 100, দুটো শূন্য হয়ে গেল, উপরটা 25 8 200, 9 আর 2 নামালাম, মানে একটা শূন্য তো দিতেই হবে। 25 3 75, তাহলে বেরিয়ে যাবে আমাদের কত বলো তো, 75 10 17 175 হয়ে যাবে। 25 7
175, মানে তোমার চলে আসবে 8037 বাই আমাদের চলে এসছে 400 400। আর কাটাকাটি আশা করি যাবে না, উপরে 7 চলে এসছে। কোথায় রয়েছে বলো তো? এই যে অপশন এ তে, অপশন সি তে রয়েছে। কোথাও আশা করি ভুল হলো না। তাহলে সিম্পল একটা অঙ্ক ছিল, তাহলে ভগ্নাংশ করতে বলেছে, দিয়ে তার লিস্ট ফর্ম করে নেব, কাটাকাটি করে নেব, আমাদের অ্যানসার চলে আসবে 8037 বাই 400। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। 300 মিলি এর 17টি জলের বোতল এবং 130 মিলিলিটারের 30টি বোতল 30 বোতল শরবত একটি জগে ঢালা হলো। জগের মোট তরল পদার্থ লিটারে মাপতে বলেছে। 17 bottles of water each of 300 ml, ml অর্থাৎ মিলিলিটার, and 30 bottles of juice each of 130 ml are poured into a jug. The total liquid in the jug in liters each. অর্থাৎ কি বলেছে, এই রকম আলাদা আলাদা ভাবে একটাতে জলের বোতল রয়েছে, জলের বোতলে 17টা জলের বোতল রয়েছে। প্রতিটা জলের বোতলে কত করে জল ধরে? 300 ml করে জল ধরে। এইভাবে 17টা জলের বোতল রয়েছে, ঠিক আছে। আর এইরকম করে কি রয়েছে, একটা হচ্ছে শরবতের বোতল রয়েছে। সেই শরবতে কতটা করে শরবত ধরেছে বলেছে? শরবতে 130 মিলিলিটার করে শরবত আছে। এইভাবে কতগুলো শরবতের বোতল আছে? 30টা শরবতের বোতল আছে। জলের বোতল কতগুলো আছে? জলের বোতল আছে 17টা। তাহলে মোট কত লিটার জল হয়ে গেল দেখো। একটা জলের বোতলে 300 ml করে জল আছে, তাহলে 17টা জলের বোতলে কত হয়ে যাবে? 17 দিয়ে গুণ করে দাও, 17 3 51 আর 2 শূন্য 5100 লিটারে কি হচ্ছে? হয়ে গেল। এবারে চলে আসি তোমার শরবত কত রয়েছে না, 30টা শরবতের বোতল আছে। প্রতিটা বোতলে 130 মিলিলিটার করে শরবত আছে। তাহলে মোট কত শরবত হয়ে গেল? 13 3 39 আর 2 শূন্য 3900। আচ্ছা লিটার লিখছি কেন, এমএল হবে, মিলিলিটার। চলো তাহলে জল রয়েছে 5100 মিলিলিটার, তোমার শরবত রয়েছে 3900 মিলিলিটার। এবার এই দুটোকে কি করা হয়েছে? এই দুটোকে একটা পাত্রের মধ্যে ভরা হয়েছে, যেটাকে জগ বলা হয়। সেটাকে বলা হয়েছে এইগুলোকে একটি জগে ঢালা হলো। তাহলে জলকেও ঢাললাম, শরবতকেও একটা পাত্রের মধ্যে ঢালা হলো। তাহলে তার মধ্যে কতটা পরিমাণ পদার্থ হলো না, তোমার জল রয়েছে 5100 এবং শরবত রয়েছে 3900। তাহলে এটাকে যদি এক জায়গায় ভরে দিই তাহলে আমাদের কত হয়ে যাবে দেখো, 0 0 9 10 0। তাহলে আমাদের কত হয়ে যাবে বলো তো? আরে কি হচ্ছে বলো তো? তাহলে আমাদের কত হয়ে যাবে বলো তো? 9000 মিলিলিটার হয়ে যাবে। যেটাকে কিসে পরিণত করতে বলেছে দেখো, জগের মোট তরল পদার্থকে লিটারে মাপলে হবে। তাহলে আমরা জানি মিলিলিটারকে লিটার করতে হলে আমাদের কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 9000 কে 1000 দিয়ে ভাগ করলে আমাদের কত চলে আসবে বলো তো? 9 লিটার। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। একদম কিচ্ছু নেই দেখো। জলের মোট পরিমাণ বের করব, শরবতের মোট পরিমাণ বের করব, দুটোকে যোগ করে দেব। যোগ করলে আমাদের আসবে 9000 মিলিলিটার। সেই মিলিলিটারকে লিটার করার জন্য 1000 দিয়ে ভাগ করে দেব, 9 লিটার আমাদের সঠিক উত্তর চলে আসবে। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন বলেছে, সুরেশ তার কাকার সাথে দেখা করার জন্য সকাল 9টার সময় ঘর থেকে বের হলো। সে 10 মিনিট পায়ে হেঁটে, 1 ঘন্টা 5 মিনিট বাসে চড়ে, আবার 15 মিনিট পায়ে হেঁটে তার কাকার বাড়ি পৌঁছালো। সে সেখানে 3 ঘন্টা 20 মিনিট থাকলো এবং বিকাল 3টা 30-এ নিজের ঘরে পৌঁছে গেল। ঘরে ফেরত আসতে তার কত সময় লাগলো? ইংরেজি প্রশ্ন কি বলেছে? সুরেশ left his home at 9 AM to meet his uncle. He walked for 10 minutes, traveled in bus for 1 hour 5 minutes, and then again walked for 15 minutes to reach his uncle's home. He stayed there for 3 hours 20 minutes and reached his home at 3:30 PM. How much time did he take on the return journey? তাহলে কি বলেছে না, সুরেশ 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, সকাল 9টায় এর বলে দিয়েছে, ঠিক আছে। এবারে সেখান থেকে কি করেছে? 10 মিনিট পায়ে হেঁটেছে। সেখান থেকে 10 মিনিট সে পায়ে হেঁটেছে, ব্যাস। আবার কি করেছে দেখো, 1 ঘন্টা 5 মিনিট বাসে করে গিয়েছে, 1 ঘন্টা 5 মিনিট বাসে গিয়েছে। এরপরে দেখো আবার 15 মিনিট পায়ে হেঁটেছে, আবার 15 মিনিট পায়ে হেঁটেছে। এরপরে দেখো ব্যাস। এবং সেখানে গিয়ে সে কত সময় থেকেছে? 3 ঘন্টা 30 মিনিট থেকেছে। তাহলে সে সেখানে কটা বাজলো দেখো। তাহলে বেরিয়েছে 9টার সময়, রাস্তাতে কত সময় গিয়েছে? 10 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট আর 15 মিনিট, অর্থাৎ দুবার হেঁটেছে, একবার বাসে গিয়েছে। 10 মিনিট হেঁটে, 1 মিনিট 5 মিনিট বাসে, 1 ঘন্টা 5 মিনিট বাসে আর 15 মিনিট আবার হেঁটে। এবং সেখানে থেকেছে কত সময়? 3 ঘন্টা 30 মিনিট। তাহলে মোট কত সময় হয়ে গেল দেখো, এটাকে যোগ করে দাও। 5 5 10
3 4 1 5 ব্যাস, তাহলে 9 10 10 আর 3 আমাদের কত হয়ে যাবে বলো তো 13। না ভুল হলো আমার কোথায় 9 1 10 10 3 13 13 তো হবে না, 3 ঘন্টা 20 মিনিট বলেছে, আমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, সুরেশ তার কাকার জন্য 9টা 10 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট ঠিকই আছে, 15 মিনিট পায়ে হেঁটে সেখানে 3 ঘন্টা 20 মিনিট থাকলো, তাহলে আমাদের হয়ে যাবে না, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তাহলে কটা বাজলো দেখো 3টা 50 মানে আমরা কি বলতে পারি 13টা 50 মানে কি বলতে পারি দুপুর 13টা 50 মানে আমি কি বলতে পারি দুপুর 1টা 50 বলি তো আমরা 12টা থেকে পরবর্তী সময়, দুপুরের পরবর্তী সময়গুলোকে আমরা কি করিব 12টা প্লাস লিখি, তাহলে আমাদের ঘন্টা বের করতে হলে ঘন্টা নয়, আমাদের জানি দুটো সময়, একটা হচ্ছে ট্রেনের টাইম আর একটা হচ্ছে সাধারণ ঘড়ি 12টার সময়, তাহলে এখান থেকে 12টা মাইনাস করে দিলে তাহলে আমাদের কত হয়ে যাবে 1টা 50-এ আমি কি হয়ে যাব মামার বাড়ি থেকে বেরিয়ে আসবো। এবারে বেরিয়ে আমি বাড়ি পৌঁছালাম কটার সময় দেখো বিকাল 3টা 30-এ নিজের ঘরে পৌঁছে গেলাম, তাহলে দুপুর 1টা 50-এ মামার বাড়ি থেকে বেরোলাম, এই যে বলেছে দেখো 3 ঘন্টা 20 মিনিট মামার বাড়িতে থাকলাম, তার মানে 3 ঘন্টা 20 মিনিট পরে আমি নিশ্চয়ই মামার বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তাহলে আমি দেখলাম টোটাল সময় সে কত হলো দুপুর 1টা 50, অর্থাৎ দুপুর 1টা 50-এ সে কি করবে তার মামার বাড়ি থেকে বেরিয়ে আসবে। এবারে সে বাড়ি আসতে তার কখন বাড়ি এসেছে দেখো 3টা 30-এ, তাহলে বাড়ি এসেছে 3টা 30, সে বেরিয়েছিল কখন 1টা 50-এ, সে বেরিয়েছিল কখন সরি ভুলভাল লিখে দিচ্ছি সব, চলো তাহলে এইগুলোকে কি করে দাও বিয়োগ করে দাও, তাহলে দেখো 30 থেকে 50 তো আমাদের বাদ যাবে না, তাহলে আমরা কি নেব এখান থেকে ধার নেব, ঘন্টা থেকে আমরা কি করে দেব ধার নিয়ে নেব, তাহলে এখানে কত হয়ে যাবে দেখো আমাদের দুটো থাকবে, তাহলে 60 আর 30 যোগ করলে 90, 90 থেকে 50 বাদ দিলে আমাদের হয়ে যায় 40, 2 থেকে 1 বাদ দিলে দেখো কোথায় রয়েছে 1 ঘন্টা 40 মিনিট, অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বের করব যে সে যখন বেরিয়েছে রাস্তাতে কত সময় লেগেছে, সেখানে থেকেছে যত সময়, সবটা মিলে কত সময় হচ্ছে, না আমি দেখলাম সবটা মিলে হচ্ছে দুপুর 1টা 50, অর্থাৎ সে 1টা 50-এ তার মামার বাড়ি থেকে বেরিয়ে আসবে, বাড়ি পৌঁছেছে 3টা 30-এ, তাহলে তার বাড়ি ফিরতে কত সময় লেগেছে 3টা 30 থেকে 1টা 50 বাদ দিয়ে দেবো, আমাদের অ্যানসার পেয়ে যাবো অপশন সি 1 ঘন্টা 40 মিনিট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী দেখো সিম্পল একটা সরল বলেছে, করো দেখো আমরা জানি V1 মাস অর্থাৎ রৈখিক বন্ধনী, ঠিক আছে, চলো তাহলে এখানে দেখো রৈখিক বন্ধনী রয়েছে, ওর কাজ প্রথমে করো 8 বিয়োগ 18 দ্বিতীয় বন্ধনী 16 বিয়োগ, দেখো এটা একসাথে করে দিচ্ছি, 4 থেকে 1 বাদ দিলে 3, 5 থেকে 3 বাদ দিলে আমাদের কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, চলো বিয়োগ দাও 8 বিয়োগ এটা আমাদের হচ্ছে 18, 16 থেকে 2 বাদ দিলে কত হয়ে যায় গো 14, তাহলে 18 থেকে 14 বাদ দিলে 4, 8 থেকে 4 বাদ দিলে 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কোনটাতে রয়েছে দেখো অপশন সি তে রয়েছে। সিম্পল একটা সহজ প্রশ্ন ছিল, চলে আসছি পরবর্তী প্রশ্নে, কি বলেছে দেখো 33/40 থেকে কত বিয়োগ করলে 11/40 পাওয়া যাবে, what should be subtracted from 33/40 to get 11/40, অর্থাৎ 33/40 থেকে দেখো আমাদেরকে যদি বলে 10 থেকে কত বিয়োগ করলে আমরা 7 পাবো, প্রত্যেকেই খুব সহজেই বলে দেবে 10 থেকে 3 বাদ দিলে 7 পাওয়া যাবে, আমি যদি বলি 12 থেকে কত বাদ দিলে 3 পাবো, প্রত্যেকেই বলে দেবে 12 থেকে 9 বাদ দিলে 3 পাওয়া যাবে, ঠিক আছে, সরি এটা আমাদের লেখাটা ভুল হলো, যে 12 থেকে কত বাদ দিলে আমরা ধরো 9 পাবো, তাহলে 12 থেকে কত বাদ দিলে 9 পাবো, প্রত্যেকেই বলে দেবে 12 থেকে 3 বাদ দিলে 9 পাবো, 10 থেকে কত বাদ দিলে 7 পাবো, প্রত্যেকেই বলে দেবে 10 থেকে 3 বাদ দিলে 7 পাবো। তাহলে এটা সহজ ছোট ছোট অঙ্ক বলে আমরা খুব সহজে বলে ফেললাম। এবার আমি যদি বড় কিছু দিয়ে দিই, যাই বলে দিলাম এই রকম একটা সংখ্যা লিখে দিলাম, এখান থেকে কত বাদ দিলে এই রকম একটা সংখ্যা পাবো, তাহলে এটা এই সহজে বলতে পারবে না, তাহলে আমাদের উত্তরটা কি করে এসেছে দেখো, যে 10 থেকে কত বিয়োগ করলে আমরা 7 পাবো, আমাদের উত্তর কত এসেছিল দেখো 3, 3টা কি করে আসে না ওই 10 থেকে যদি 7 কে বাদ দিয়ে দিই তাহলে দেখো উত্তরটা 3 পেয়ে যাব, এখানে সে একই রকম যে এটা থেকে কত বিয়োগ করলে এটা পাবো, না এই প্রথমটা থেকে শেষেরটাকে বাদ দিয়ে দিতে হবে, এখানে সে একই জিনিস বলেছে যে 33/40 থেকে কত বিয়োগ করলে আমরা 11/40 পাবো, আমাদেরকে তাহলে কি করতে হবে এই প্রথম থেকে শেষেরটা বাদ দিয়ে দিতে হবে,
33/40 থেকে 11/40 বাদ দেব, তাহলে নিচে আমাদের কত হয়ে যাবে গো? 40 হয়ে যাবে। 33 থেকে 11 বাদ দিলে 22। এটাকে যদি আমরা কাটাকাটি করি 11/20 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে রয়েছে দেখো? 11/20 অপশন এ তে রয়েছে। কাটাকাটি করলে 2 11 22, 2 20 তে আমাদের কত হয়ে যাবে? 11/20 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। আবারও একটা সরলের অঙ্ক রয়েছে, আবার একটা সরল রয়েছে। দেখো যাদের সামনে যোগ চিহ্ন রয়েছে তাদেরকে আমি আলাদা করে নিচ্ছি। কে কে? 5/22, তারপরে তোমার হচ্ছে 7/22, আর তারপরে তোমার হচ্ছে 9/22। সেখান থেকে কত বাদ দেবো দেখো? এই যে 3/22 আর 1/22। তাহলে যোগ চিহ্নের সংখ্যাগুলোকে একসঙ্গে করলাম এবং বিয়োগ চিহ্নের সংখ্যাগুলোকে একসঙ্গে করলাম। প্রত্যেকের হর দেখো একই। আমরা জানি হর একই হলে কেবলমাত্র লবগুলোকে যোগ করতে হয়। তাহলে 7 5 12, 12 আর 9 আমাদের কত হয়ে যাবে? 21। ডান দিকটাতে কত থাকছে দেখো? ডান দিকটাতে আমাদের থাকছে 4। ঠিক আছে, এবারে দুজনকে বিয়োগ দিয়ে দাও। তাহলে 22, 21 থেকে 4 বাদ দিলে আমাদের হয়ে যায় 17। 17/22 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো অপশন বি তে রয়েছে। প্রত্যেকেরই দেখো হয় একই। তোমরা চাইলে একসঙ্গেও করতে পারো, সবগুলো যোগ বিয়োগ একসঙ্গেও করতে পারো। আমি যোগ চিহ্নের সংখ্যাগুলোকে আলাদা যোগ করেছি, বিয়োগ চিহ্নের সংখ্যাগুলোকে আলাদা যোগ করেছি, করে তাদেরকে বিয়োগ করে দিয়েছি। 17/22 অপশন বি আমাদের সঠিক উত্তর চলে আসবে। চলো পরবর্তী কি বলেছে দেখো? এক দোকানদার 5টি টফি অর্থাৎ চকলেট বলেছে, 1 টাকায় কিনে 4টি টফি 1 টাকায় বিক্রি করে। 125 টাকা লাভ করতে হলে তাকে কয়টা টফি বিক্রি করতে হবে? ইংরেজিটা পড়ে নিই। A shopkeeper buys at the rate of 5 toffees for a rupee and sells at the rate of 4 toffees for a rupee. The number of toffees sold so as to earn a profit of 125 each. দেখো কি বলেছে দেখো? সে 1 টাকায় 5টা টফি কিনেছে। তাহলে 5টা টফির দাম কত? 5টা টফির দাম হচ্ছে 1 টাকা। আমি এটাকে 100 পয়সা লিখতে পারি, কারণ আমরা জানি তো 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 5টা টফির দাম যদি 100 পয়সা হয়, তাহলে একটা টফির দাম আমাদের কত হয়ে যাবে? 100 কে 5 দিয়ে ভাগ করলে 100 কে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 20 পয়সা। ঠিক আছে, এবারে টফিগুলো কেমন করে বিক্রি করেছে দেখো? টফিগুলো বিক্রি করেছে 4টি টফি 1 টাকায় বিক্রি করেছে। তাহলে এবারে চলে আসছি বিক্রি। তাহলে 4টা টফি কত দিয়ে বিক্রি করেছে? 1 টাকা, মানে কততে? 100 পয়সাতে। তাহলে 4টা টফি যদি 100 পয়সাতে বিক্রি করে, তাহলে একটা টফি বিক্রি করে সে কত পাবে? 100 কে 4 দিয়ে ভাগ করে দাও, আমাদের হয়ে যাবে 25 পয়সা। তাহলে খেয়াল করো, যেই একটা টফি ক্রয় করতে কিনতে তার 20 পয়সা খরচ হচ্ছে, সেই একটা টফি সে বিক্রি করছে কততে? 25 পয়সাতে বিক্রি করছে। তাহলে প্রতি একটা টফিতে তার কত করে লাভ হচ্ছে? না, বিক্রি করছে 25 পয়সায়, কিনেছিল 20 পয়সা দিয়ে। তাহলে বলতে পারি প্রতি একটা টফিতে তার কত পয়সা করে লাভ হচ্ছে? 5 পয়সা করে। একটা টফিতে তার কত পয়সা করে লাভ হচ্ছে? 5 পয়সা করে লাভ হচ্ছে। তাহলে একটা টফিতে যদি 5 পয়সা লাভ হয়, তাহলে 125 টাকা, যে বলেছে দেখো 125 টাকা লাভ করতে হলে কতগুলো টফি বিক্রি করতে হবে? তাহলে দেখো 125 টাকাকে আমি পয়সাতে লিখলে এটা হয়ে যাবে। যেহেতু আমি এখানে সবগুলো পয়সাতে লিখেছি, তাই ওটাকে আমি পয়সাতে লিখলাম। তাহলে আমাদের কত হয়ে যাবে? এটাকে 5 দিয়ে ভাগ করে দেবো। কেন না, 5 পয়সা লাভের জন্য আমাকে যদি একটা টফি বিক্রি করতে হয়, অর্থাৎ একটা টফি বিক্রি করে যদি আমার 5 পয়সা লাভ হয়, তাহলে 12,500 পয়সা লাভের জন্য আমাকে কতগুলো টফি বিক্রি করতে হবে? 12,500 পয়সা কি করে এলো? এই যে 125 টাকা বলেছিল, তাহলে 125 টাকাকে আমরা যদি টাকাকে পয়সা করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। একে 100 দিয়ে গুণ করলাম, তাহলে 5 পয়সা লাভের জন্য আমাকে যদি একটা টফি বিক্রি করতে হয়, তাহলে 12,500 পয়সা লাভের জন্য আমাকে কতগুলো টফি বিক্রি করতে হবে? 5 দিয়ে ভাগ করে দেবো, অ্যানসার পেয়ে যাবো 25 5 125, দুটো শূন্য, 2,500 কোনটাতে রয়েছে দেখো? অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। সাধারণ একটা প্রশ্ন রয়েছে, তাহলে প্রথমে একটা টফির ক্রয় মূল্য বের করবে, একটা টফির বিক্রয় মূল্য বের করবে। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে তোমরা কি পেয়ে যাবে? লাভ পেয়ে যাবে, যে প্রতি একটা টফিতে তার 5 পয়সা করে লাভ হচ্ছে। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে তোমরা অ্যানসার পেয়ে যাবে। টোটাল 2,500টা টফি যদি সে বিক্রি করে, তাহলে 125 টাকা প্রফিট হবে, লাভ হবে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো? টিনা একটি স্কুটার 55,000 টাকা দিয়ে কিনে 3,400 টাকা দিয়ে মেরামত করে। 56,030 টাকায় বন্ধুকে বিক্রি করে, টাকা দিয়ে মেরামত করে 56,030 টাকায় বন্ধুকে বিক্রি করে দিল, তবে তার ক্ষতি না লাভ হবে জানতে চেয়েছে। টিনা purchased a scooter for 55,000. She spent 3,400 on its repair মানে মেরামত করতে।
she sold the scooter to her friend, তার বন্ধুকে বিক্রি করে দিয়েছে কততে? 56,030 টাকাতে। তাহলে তার লস হলো না ক্ষতি হলো জানতে চেয়েছে। দেখো সে কিনেছে কততে? কিনেছে 55,000 টাকাতে ক্রয় করেছে এবং সেটা মেরামত করতে কত টাকা খরচ হয়েছে? মেরামত করতে 3,400 টাকা খরচ হলো। তাহলে তার মোট কত খরচ হলো? যোগ করে দাও। তার মোট কত খরচ হলো? যোগ করে দাও। তাহলে তার মোট খরচ হয়েছে কত? 58,400 টাকা তার মোট খরচ হয়েছে। কিন্তু সে বিক্রি করছে কততে? দেখো 56,030 টাকাতে। তাহলে তার কিনতে মোট কত খরচ হয়েছে? 58,400 টাকা, কিন্তু বিক্রি করছে দেখো তার থেকে কম দামে বিক্রি করছে। আমরা জানি যখন ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম হয় তখন আমাদের কি হয়? ক্ষতি হয়, লস হয়। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে আমাদের লস হবে। কত টাকা লস হবে? না 58,400 থেকে আমরা কি করে দেব? 56,030 কে আমরা বিয়োগ করে দেব। চলো 0 10 থেকে 3 বার দিলে 7, এখানে 3, আমাদের হয়ে যাবে 2,370 টাকা ক্ষতি হবে। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে প্রথমে বের করব যে মোটটা কত টাকা তার খরচ হলো। কিনতে 55,000 টাকা, মেরামত করতে 3,400 টাকা, তাহলে মোট তার 58,400 টাকা খরচ হয়ে গেল। এবার সে বিক্রি করছে তারও কম দামে, দেখো 56,030 টাকায় বিক্রি করছে, অবশ্যই আমাদের লস হবে। দুটোকে বিয়োগ করে দেবো, আমরা পেয়ে যাবো 2,330 টাকা ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। একটি বর্গাকার পার্কের বাহু 50 মিটার। এই বছরের প্রশ্ন দেখো যতগুলো কোশ্চেন করালাম তোমরা প্রত্যেকেই দেখো কমেন্টে দাও, কিচ্ছু নেই প্রশ্নগুলোর মধ্যে। চলো কি বলেছে দেখো। একটি বর্গাকার পার্কের বাহু 50 মিটার, এর ভেতরের চারদিকে 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে, পথ আছে। এই পথকে সমতল করার জন্য 10 টাকা প্রতি বর্গ মিটার ধরে কত খরচ হবে একটা জানতে চাইছে। দেখো আমি একদম এর কনসেপ্টে বোঝাবো, শর্ট ট্রিক বোঝাবো, সমস্ত কিছু। দেখো আমি প্রথমে একটু ছবি এঁকে নিই। ধরো এইরকম একটা বর্গাকার মাঠ রয়েছে, এইরকম একটা কি রয়েছে? বর্গাকার মাঠ। এবারে সেই বর্গাকার মাঠটার বাহু দেয়া রয়েছে 50 মিটার করে দেয়া রয়েছে, এটা 50, সবগুলো 50 করে দেয়া রয়েছে। এবারে এর ভেতরে 2.5 মিটার 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। আমি এর ভেতরে কি করলাম? একটা রাস্তা অঙ্কন করলাম। একটু বড় ছোট হয়ে যাচ্ছে। চলো এই হচ্ছে মোটামুটি ভাবে আমি একটা রাস্তা অঙ্কন করে নিলাম। এবারে বলেছে এইটা হচ্ছে তোমার রাস্তা, এই যে এইটা হচ্ছে তোমার রাস্তা, ঠিক আছে। এবারে এই রাস্তাটাকে কি করা হবে? এই রাস্তাটাকে সমতল করবে। তার জন্য মোট কত খরচ হবে জানতে চেয়েছে। সমতল করতে তো একটা খরচ আছে, কেমন করে খরচ হচ্ছে? না প্রতি বর্গ মিটারে 10 টাকা করে খরচ হচ্ছে। তাহলে এই রাস্তাটা সমতল করতে আমাদের কত টাকা খরচ হবে জানতে চেয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? ওই রাস্তাটার ক্ষেত্রফল বের করা। রাস্তাটাকেই তো সমতল করব, পুরো জমিটাকে তো আমরা সমতল করব না, পুরো পার্কটাকে তো আমরা সমতল করব না, শুধু রাস্তাটাকেই সমতল করা হবে। দেখো বলেছে এই পথকে সমতল করতে। তাহলে আমাদের প্রথম কাজ হবে রাস্তার ক্ষেত্রফল বের করা। তাহলে শর্ট ট্রিকে পরে আসছি, প্রথমে বিস্তারিত চলে আসো, সুন্দর করে বোঝো, একদম সুন্দর করে। দেখো এই পুরোটা কত? এই পুরোটা আমরা জানি পুরোটা হচ্ছে 50, ঠিক আছে। এই পুরোটা কত? পুরোটা হচ্ছে 50। এবারে দেখো দুদিকে 2.5 মিটার করে চওড়া আছে, এদিকে 2.5 মিটার চওড়া, ওদিকে 2.5 মিটার চওড়া। তাহলে ভেতরে এইটুকু যে চওড়াটা, এটা আমাদের কত হয়ে যাবে? খুব ভালো করে খেয়াল করো। না দেখো পুরো এখান থেকে এই পুরোটা হচ্ছে 50 মিটার। তাহলে এই দিকে 2.5 মিটার বাদ দেবো, এই দিকে 2.5 মিটার বাদ দেবো। তাহলে আমাদের 50 থেকে দুদিকে 2.5 আর 2.5 5 বাদ দিয়ে দেবো। তাহলে আমরা কত পেয়ে যাবো? 45 মিটার। কি পেলাম বলো তো? না এই যে রাস্তা বাদে যে আমাদের দৈর্ঘ্যটা, রাস্তা বাদে যে আমাদের পার্ক রয়েছে তার দৈর্ঘ্যটা আমরা কত পেলাম? খুব ভালো করে খেয়াল করো। তাহলে পুরোটা হচ্ছে 50, এই দিকে 2.5 বাদ দেবো, ওই দিকে 2.5 বাদ দেবো। তাহলে বাকি রাস্তা বাদে যে আমাদের অংশটা পড়ে আছে সেটা কত পেলাম? 45 মিটার। তাহলে এইদিকে 45, ওদিকে 45, তাহলে ভেতরে যে বাহুগুলো এলো তার দৈর্ঘ্য কত হয়ে যাবে? 45 মিটার করে। এবারে আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করছি খেয়াল করো। ক্ষেত্রফলটা কিভাবে বের করছি খেয়াল করো। এবারে তাহলে আমি কি করব? এই বাইরে যে পুরো বর্গাকার জমিটা আছে, বাইরে যে পুরো বর্গাকার জমিটা আছে এর ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল কি করে বের করতে হয়? আমরা জানি বাহুর সঙ্গে বাহু গুণ করলে ক্ষেত্রফল আসে। 50 এর সঙ্গে 50 গুণ করলে কত হয়ে যায়? 5 5 এ 25 আর 2 শূন্য, এত বর্গ মিটার চলে এলো। এবার কি করব? এই বাইরের জমির ক্ষেত্রফল থেকে আমি যদি এই ভেতরে যে জমিটা আছে, আমি এটাকে যদি কালার করে দিই তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। এই ভেতরে যে জমিটা আছে এইটাকে যদি আমি বাদ দিয়ে দিই, দেখো সুন্দর করে, তাহলে বাইরে যে জমিটা আছে সেখান থেকে আমি যদি ভেতরের জমিটাকে বিয়োগ করে দিই, ভেতরের জমির ক্ষেত্রফলটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে শুধু রাস্তাটা পড়ে থাকবে।
আশা করি বোঝা গেছে। তাহলে বাইরের জমি থেকে আমি কি করব, ভেতরের এই জমিটাকে আমরা কি করে দেবো, বাদ দিয়ে দেবো। দিলেই আমরা কি পেয়ে যাবো, রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে পুরো বাইরের জমি ক্ষেত্রফল কত পেলাম, 2500। এবারে ভেতরের ক্ষেত্রফলটা কত আসবে, ভেতরের ক্ষেত্রফল বেরিয়ে এসেছে 45, সরি বাহু বেরিয়েছে 45। তাহলে 45 কে 45 দিয়ে গুণ করে দাও, 45 কে 45 দিয়ে গুণ করলে আমাদের কত হয়ে যাবে, নিচে গুণ করে নিচ্ছি দেখো, 5 5 এ 25, 5 4 এ 20, 5 4 এ 20, 4 4 আর 16। তাহলে আমাদের আসবে 5 2 8 2 10, 2025। একদম সুন্দর করে বুঝে নাও, এটা তো কনসেপ্ট বোঝাচ্ছি, এরপর শর্ট রেখো দেবো। তাহলে বাইরের জমির ক্ষেত্রফল থেকে ভেতরের জমির ক্ষেত্রফলটাকে আমরা কি করে দেবো, মাইনাস করে দেবো। 2500 থেকে 2025 কে আমরা কি করে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে করো, 10 থেকে 5 বাদ দিলে 5, 9 থেকে 2 বাদ দিলে 7, এখানে থাকলো কত, 475। ঠিক আছে। তাহলে এই যে রাস্তাটা যেটা দেওয়া আছে, সেই রাস্তার ক্ষেত্রফল কত হলো, 475 বর্গ মিটার। এবারে সেই রাস্তাটাকে সমতল করবে, কত খরচ হচ্ছে, প্রতি বর্গ মিটারে 10 টাকা করে খরচ হচ্ছে। তাহলে এক এক বর্গ মিটারে যদি 10 টাকা খরচ হয়, তাহলে 475 বর্গ মিটারে কত খরচ হবে, 475 দিয়ে গুণ করে দাও, 4750 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা কিনা রয়েছে অপশনে বি তে। তাহলে এই হচ্ছে বিস্তারিত পদ্ধতি। কিছুটা সময় গেল। যারা আমাদের স্টুডেন্ট, তোমরা প্রত্যেকেই এর শর্ট ট্রিক জানো, যে কোন জমির ভেতরে রাস্তা বাইরের রাস্তা বললে তার ক্ষেত্রফল কি করে বের করতে হয়, তার জন্য শর্ট ট্রিক তোমাদের বলা রয়েছে। কি শর্ট ট্রিক বলা রয়েছে, 2w লেন্থ প্লাস ব্রেথ মাইনাস হচ্ছে 2w। এইটা হচ্ছে শর্ট ফর্মুলা, যে কোনো আয়তাকার জমি হোক বা বর্গাকার জমি হোক, তার ভেতরে যদি আমাদের রাস্তা থাকে, কোনো চওড়া রাস্তা, সেই রাস্তার ক্ষেত্রফল বের করতে বললে এটা হচ্ছে তার শর্ট ফর্মুলা। যেখানে w মানে হচ্ছে ওই রাস্তাটার চওড়া, যেটা হচ্ছে 2.5 বলেছে, আর l আর b কি, l আর b হচ্ছে ওই জমির দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এক এক করে বসাচ্ছি দেখো, w এর জায়গায় 2.5 বসালাম। l মানে হচ্ছে জমির দৈর্ঘ্য আর b মানে হচ্ছে জমির প্রস্থ। যেহেতু এটা বর্গাকার পাথ বলেছে, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। তাহলে l আর b এর জায়গায় আমি কত বসিয়ে দেব, 50 আর 50 বসিয়ে দেব। মাইনাস আমাদের কত হয়ে যাবে, 2.5। চলো এটাকে সমাধান করো। তাহলে 2.5 এর সঙ্গে 2 গুণ করলে 50 হয়ে যাবে। ভেতরেরটা সমাধান করো, 50 আর 50 যোগ করলে কত হয়ে যাবে, 100। 100 থেকে এটা গুণ করলে কত হবে, 5। তাহলে 100 থেকে যদি 5 বাদ দাও, তাহলে আমাদের কত হয়ে যাবে, 95। তাহলে 5 আর 5 গুণ করলে 25 এর 5, হাতে 2, 9 5 45 দিয়ে 47। আচ্ছা, কিছু পূর্বে আমরা রাস্তার ক্ষেত্রফল কি আমাদের 4475 আসেনি, দেখো এখানে এসেছে 475। তাহলে এটা আমাদের কি বেরোলো বলো তো, এটা আমাদের রাস্তার ক্ষেত্রফল বেরোলো, পথের ক্ষেত্রফল। পরীক্ষায় কখনো এইরকম জানতে চাইতে পারে, শুধু পথের ক্ষেত্রফলটাই বের করতে জানতে চাইতে পারে। বেরিয়ে গেল 475 বর্গ মিটার হয়েছে। এবারে খরচ হবে কত, প্রতি বর্গ মিটারে 10 টাকা করে। তাহলে মোট কত খরচ হবে না, 475 কে আমরা 10 দিয়ে গুণ করে দেব, অ্যানসার পেয়ে যাব অপশন বি 4750। এই হচ্ছে আমাদের শর্ট ট্রিক। এর আগে কনসেপ্ট বোঝালাম, খুব সুন্দর করে জিনিসগুলোকে মাথার মধ্যে রাখতে হবে। চলো চলে আসছি পরবর্তী প্রশ্নে। কারোর কোথাও কিছু জিজ্ঞাসা থাকলে প্রত্যেকে কমেন্টে জানাবে, আর কার কত নম্বর করে আসছে প্রত্যেকে কমেন্টে জানিয়ে যাবে। চলো দ্বিতীয় প্রশ্ন কি বলা রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত আয়তাকার চিত্রগুলির কিছু আয়তাকার চিত্র দেয়া রয়েছে, ঠিক আছে। এবারে অনেকের মনে হতে পারে প্রশ্নের মধ্যে ভুল আছে, বি তো বর্গাকার, ওখানে আয়তাকার বলা রয়েছে কেন? তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না। কি, প্রতিটা বর্গক্ষেত্রকে আমরা একটা আয়তক্ষেত্র বলতে পারি। আয়তক্ষেত্র কাকে বলে দেখো, আয়তক্ষেত্র আমরা বলি যার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো এক সমকোণ, তাকেই তো আমরা আয়তক্ষেত্র বলি, আর বা আয়তাকার চিত্র বলি। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি বিপরীত বাহুগুলো কি সমান হয় না? দেখো এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান এবং কোণগুলো এক সমকোণ। তাহলে আমরা একটা বর্গক্ষেত্রকেও একটা আয়তক্ষেত্র বলতে পারি, কিন্তু একটা আয়তক্ষেত্রকে একটা বর্গক্ষেত্র বলতে পারি না। কেন বলো তো? বর্গক্ষেত্র হতে গেলে তার 4টা বাহুর দৈর্ঘ্যই সমান হয়, কিন্তু আয়তক্ষেত্রে 4টা বাহুর দৈর্ঘ্য নাও সমান হতে পারে। তাহলে একটা বর্গক্ষেত্রকে আমরা একটা আয়তক্ষেত্র বলতে পারি না, সরি, একটা বর্গক্ষেত্রকে আমরা একটা আয়তক্ষেত্র বলতে পারি, কিন্তু একটা আয়তক্ষেত্রকে আমরা একটা বর্গক্ষেত্র বলতে পারি না। তাহলে এখানে সবগুলোকেই আমরা আয়তক্ষেত্র বলতে পারি। চলো এবারে চলে আসছি। এবার এদের কি বের করতে বলেছে, ক্ষেত্রফল বের করতে বলেছে। আমরা ক্ষেত্রফল জানি, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে তাহলে 18 আর 10 গুণ করলে এটা আসবে 180,
14 আর 14 গুণ করলে 196, 12 আর 16 গুণ করলে 192, আর 17 আর 11 গুণ করলে 11 সাথে 77 এর 17 কে 17 7 হাতে থাকলো 1, 17 কে 17 কে 18। গুণ যদি না কোথাও ভুল হয় তাহলে এইগুলোই অ্যানসার আসবে। তাহলে প্রথমটার ক্ষেত্রফল আসবে 180 বর্গ সেমি, তারপরেরটা আসবে 196 বর্গ সেমি, তারপরেরটা আসবে 192 বর্গ সেমি, তারপরেরটা আসবে 187 বর্গ সেমি। আমাদের প্রশ্নে জানতে চেয়েছে হাউ মাচ, এই যে জানতে চেয়েছে হুইচ অফ দ্য ফলোইং রেক্ট্যাঙ্গলস হ্যাজ ম্যাক্সিমাম এরিয়া, কার ক্ষেত্রফল সবথেকে বেশি। তাহলে কার ক্ষেত্রফল সবথেকে বেশি হলো 196, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, কার ক্ষেত্রফল সবথেকে বেশি, অপশন বি তে যে আমাদের আয়তক্ষেত্রটা রয়েছে তারই ক্ষেত্রফল সবথেকে বেশি। তাহলে আমরা একটা বর্গক্ষেত্রকেও আমরা একটা আয়তক্ষেত্র বলতে পারি, কিন্তু আমরা একটা আয়তক্ষেত্রকে আমরা একটা বর্গক্ষেত্র বলতে পারবো না। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য মিনিট হ্যান্ড এন্ড দ্য আওয়ার হ্যান্ড এন্ড 6 PM। এটা তো প্রত্যেকেই জানো যে যখন 6টা বাজে তখন ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। আমাদের কোণ নির্ণয়ের ফর্মুলা সেখানে রয়েছে, আর এখানে তো ফর্মুলা ছাড়াই অঙ্ক হবে। কেন, যখন 6টা বাজে বলেছে তাহলে আমরা জানি এই হচ্ছে ঘড়ি, যখন 6টা বাজে ঘন্টার কাঁটাটা এইরকম নিচের দিকে থাকে, আর মিনিটের কাঁটাটা কোথায় থাকে বলো তো, পুরো 12 সোজা থাকে, এইরকম থাকে না। তাহলে ঘন্টার কাঁটাটা আর মিনিটের কাঁটা দেখো পুরো এক সরল রেখায় অবস্থান করে। আমরা জানি যখন একই সরল রেখায় অবস্থান করে তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 180 ডিগ্রি, যেটাকে আমরা কি বলি বলো তো, এক সরল কোণ। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কেউ যদি ফর্মুলা থেকে বের করতে চাও করতে পারো। তাহলে ফর্মুলা আমাদের কি ছিল বলো তো, 30h আর -11m/2। তাহলে এখানে তো বলেছে কটার সময়, 6টার সময়। তাহলে মিনিটের ঘরে 0 0 আছে, তাহলে এই মিনিটের ঘরটাকে আমাদের কাজেই লাগবে না, কারণ মিনিটের ঘরে তো কিছুই নেই, তাহলে ওটা আমাদের কাজে লাগবে না। শুধু জাস্ট ঘন্টার ঘরে আছে, তাহলে জাস্ট 30h বের করব। 30h মানে কি, 30 এর সঙ্গে ঘন্টাটাকে গুণ করব, এই আমাদের চলে আসবে 180 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো অপশন ডি 180 মানে কি, সেটাকে সরল কোণ বলা হয়, স্ট্রেট। আচ্ছা অ্যাঙ্গেল এ বি হয়ে গেছে, স্ট্রেট অ্যাঙ্গেল আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বা এইভাবে তোমরা ঘড়ি অঙ্কন করেও বলতে পারো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে দেখো, একটা বার গ্রাফের প্রশ্ন দেওয়া রয়েছে, খুব ঘুমায় একদম সহজ প্রশ্ন করে দিয়েছে এবছর। পি কিউ আর এবং এস দ্বারা সমাধান করা প্রশ্নের সংখ্যা নিম্নলিখিত একটা দণ্ডচিত্রে দেখানো রয়েছে। দণ্ডচিত্র থেকে উত্তর দিতে হবে যে কিউ এবং আর মিলে পি এবং এস এর থেকে কত অধিক প্রশ্ন সমাধান করেছে। তাহলে পি কতগুলো প্রশ্ন করেছে, কিউ আর এস কতগুলো করে প্রশ্নের উত্তর দিয়েছে দেয়া আছে। কার কার বলেছে, কিউর সঙ্গে আর, কিউর সঙ্গে আর, আর পি এর সঙ্গে এস। ঠিক লিখলাম তো, আবার একবার দেখে নি, আর একবার দেখে নি। বলেছে কিউ এন্ড আর, কিউ এন্ড আর, আর হচ্ছে পি এন্ড এস। ঠিক আছে, তাহলে কিউ আর আর মিলে দেখো, কিউ কতগুলো, কিউ হচ্ছে 6টা প্রশ্নের উত্তর করেছে, আর কতগুলো, আর হচ্ছে 10টা প্রশ্নের উত্তর করেছে। তাহলে কিউ আর আর মিলে কতগুলো প্রশ্নের উত্তর করেছে না, আমরা বলতে পারি কিউ আর আর মিলে 10 + 6, 10 + 6 না লিখে 6 + 10 লিখি, তাহলে উত্তর একই আসবে। যোগের সময় সংখ্যার স্থান পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন আসে না, কিন্তু কিউটা প্রথমে আছে বলে আমি 6টাকে প্রথমে লিখলাম। চলো এবারে পি আর এস মিলে কত হবে দেখো, পি কতগুলো করেছে, পি হচ্ছে 4টা, এস কতগুলো করেছে দেখো, এস হচ্ছে 8টা। এবারে চলে আসছি পি আর এস কতগুলো করেছে, পি আর এস মিলে কতগুলো করেছে। তাহলে পি করেছে 4টা আর এস করেছে 8টা, তাহলে 8 আর 4 যোগ করলে আমাদের কত হয়ে যাবে, 12টা। ঠিক আছে, আমাদের এদের অন্তর বের করতে বলেছে। দেখো বলেছে ফাইন্ড হাউ মেনি মোর কোশ্চেন, কতগুলো বেশি করেছে। তাহলে এরা মিলে করেছে 16টা, এরা মিলে করেছে 12টা, তাহলে কতগুলো বেশি করেছে, 16 থেকে আমরা 12 বাদ দেব, 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তাহলে এই বার গ্রাফের সঠিক উত্তর আমাদের কি হয়ে গেল, অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল 4। চলো পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো, find the difference between the greatest and the smallest 4-digit number formed using এই ডিজিট গুলো। তাহলে 4 2 0 7 অঙ্ক ব্যবহার করে আমাদের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে তাদের পার্থক্য বের করতে হবে অন্তর। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা কত হয়ে যাবে, 7 4 2 0, ক্ষুদ্রতম আমাদের কত হয়ে যাবে, 2 0 4 7। বৃহত্তম অঙ্ক গঠনের ক্ষেত্রে অঙ্কগুলিকে বড় থেকে ছোট সাজাতে হয়, ক্ষুদ্রতম সংখ্যা গঠনের ক্ষেত্রে অঙ্কগুলিকে ছোট থেকে বড় সাজাতে হয়, কিন্তু শূন্য থাকলে সেই শূন্যকে দ্বিতীয় স্থানে লিখতে হয় ক্ষুদ্রতম ক্ষেত্রে। চলো এদের বিয়োগফল, 10 থেকে 7 বাদ দিলে 3, 11 থেকে 4 বাদ দিলে 7,
3 নেমে গেল, আর 7 থেকে 2 বাদ দিলে 5373 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি 5373 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কি বলেছে দেখো, ভাগের একটি প্রশ্নে যদি ভাজক 51, ভাগফল 16 এবং ভাগশেষ 27 হয়, divisor 51, quotient 16 and remainder is 27, then the dividend is, তাহলে ভাজ্য বের করতে হলে কি করতে হয়? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য বের করার আমরা নিয়ম জানি যে dividend equal to divisor multiplied by quotient প্লাস আমাদের কি করতে হয়? রিমাইন্ডারকে অ্যাড করতে হয়। চলো এবারে এটাকে গুণ করে দাও, 16 একে 16 6 হাতে 1, 16 5 80 একে 81, তার সঙ্গে আমরা 27 কে যোগ করব, 7 6 13 3 হাতে 1, 2 3 1 4 843, কোথাও যদি ক্যালকুলেশন ভুল না থাকে যোগ বিয়োগ 843, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 843। চলো পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন বলা রয়েছে প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 90 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। কোনো কিছু না করেই অপশন সি করে দেব। কেন সি করে দেব? বাকি অপশনগুলো যদি দেখো তার মধ্যে তোমরা কম্পোজিট নাম্বার পেয়ে যাবে, যৌগিক সংখ্যা পেয়ে যাবে। দেখো 9 কিন্তু একটা কম্পোজিট নাম্বার, 10 কিন্তু কম্পোজিট নাম্বার, যৌগিক সংখ্যা। আমাদের বলে দিয়েছে মৌলিক উৎপাদক বলে দিয়েছে। তুমি যদি বি খেয়াল করো তাহলে দেখতে পাবে 6 একটা যৌগিক সংখ্যা, তুমি যদি ডি খেয়াল করো দেখতে পাবে 15 একটা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। তাই কেবলমাত্র মৌলিক সংখ্যাগুলো কার মধ্যে আছে? অপশন সি তে আছে। এবার তোমাদেরকে যদি ভেঙে দেখাই তাহলে দেখো 90 কে ভেঙে দাও, 2 এ দিলে 2 45 এ 90, 3 এ দিলে 3 15 এ 45, আবার 3 এ দিলে 3 5 এ 15, তাহলে 2 এসছে একটা, 3 এসছে দুটো, 5 এসছে একটা। ঠিক আছে, তাহলে 2 3 স্কয়ার 5, অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 2 3 স্কয়ার 5। ওকে চলো নেক্সট আমাদের কি বলা রয়েছে দেখো, হুইচ অফ দা ফলোইং ইজ অলওয়েজ, প্রত্যেকে জানিয়ে যাবে কমেন্টে যে প্রশ্নপত্র মানে মাঝারি বললেও মানে অনেক বলা হয়ে যাবে, এটাকে সহজই বলতে হবে। এই বছরের যে নবোদয়ের প্রশ্ন অঙ্কের যে প্রশ্নপত্রটা এসেছে, চলো হুইচ অফ দা ফলোইং ইজ অলওয়েজ এ ফ্যাক্টর অফ এভরি প্রাইম নাম্বার, প্রত্যেকটা মৌলিক সংখ্যার উৎপাদক কি হয় জানতে চাইছি। আমরা জানি মৌলিক সংখ্যা কাকে বলে না, এক এবং সেই সংখ্যাটাই কেবল তার উৎপাদক হবে, অর্থাৎ এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা বলতে পারি যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক কি হয়ে যাবে? এক। অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। জানতে চেয়েছে দেখো নিম্নলিখিত কোন সংখ্যাটি সব সময় প্রত্যেক মৌলিক সংখ্যার একটা উৎপাদক হয়? অপশন এ 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো 2 এর দাগে চলে আসো, এই 2 এর দাগ কেন বলছি, পরবর্তী প্রশ্নে চলে আসো। এইটা ভাগ করে এটা হয় 9 4 3 2 কে যদি আমরা 1.25 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হয়ে যাবে? 7 5 4 6.6। ঠিক আছে, এবারে কি করে দাও, এর দশমিক বিন্দু উঠিয়ে দাও। আমরা জানি নিচ থেকে যদি দশমিক বিন্দুকে উঠিয়ে দিই তাহলে কি হবে বলতো, উপরে একটা আমাদের কি গুণ করতে হবে? উপরে একটা 100 গুণ করতে হবে। উপরে একটা কি গুণ করতে হবে? উপরে একটা 100 গুণ করতে হবে। হয়েছে, তাহলে সুন্দর করে আমরা কি করে দেব? গুণ করে দেব। যে নিচ থেকে আমরা কি করে দেব? নিচ থেকে আমরা দশমিক উঠিয়ে দেব। চলো যদি বোঝা না যায় আর একবার ভেঙে লিখি, তাহলে আমাদের কত ছিল? 9432 বাই 1.25। এটা সমান আমাদের কত ছিল? 7 5 4 6.6 এটা ছিল। ঠিক আছে, এবারে কি করব? এটা ভগ্নাংশ করব। আমরা জানি 1.25 কে লিখলে কত হয়ে যায়? 1.25 কে ভগ্নাংশে লিখলে হয়ে যায় 125/100। তাহলে এর দশমিকটা কোথায় উঠে যাবে? এর দশমিকটা উপরে উঠে যাবে। তাহলে 9 4 3 2 উপরে আমরা কি করব? 100 দিয়ে গুণ করে দেব। নিচে আমাদের কত থাকলো? 125 থাকলো। ডান দিকে আমাদের কি পড়ে আছে? 7 5 4 6.6 থাকুক, আর কিছু হাত লাগাবো না। এবারে চলে আসছি, এবারে দেখো তোমরা চাইলে এই 100টাকে বাম দিকে নিয়ে এসে ভাগ করে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। আমাদের ডান দিকে যেটার মান বের করতে বলেছে সেটা আমি ডান দিকে লিখছি, খেয়াল করো। 9.432 তাকে কত দিয়ে ভাগ করতে বলেছে? 12.5 দিয়ে ভাগ করতে বলেছে। প্রত্যেকের দশমিক বিন্দুটা ওঠাও, প্রত্যেকের দশমিক বিন্দু। উপরের যদি আমরা দশমিক বিন্দু ওঠাই তাহলে কি হয়ে যাবে বলতো? নিচে একটা 1000 হয়ে যাবে, এবং নিচের যদি দশমিক বিন্দু ওঠাই তাহলে উপরে একটা কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উপরে 0
নিচের একটা শূন্য কেটে গেল, তাহলে আমাদের কত থাকলো 9 4 3 2 বাই 1 2 5, তার সঙ্গে আমাদের নিচে একটা কে গুণ থাকবে 100 গুণ থাকবে। ভালো করে খেয়াল করো, বাম দিকটাকে আমি এখনো সমাধান করছি, খুব ভালো করে খেয়াল করো বাম দিকটাকে। দেখো 9 4 3 2 বাই আমাদের 125 থাকলো। এই 100টা তো এখানে গুণ আছে, তাহলে ডান দিকে আমরা কি করে দেব, ভাগ করে দেব। তাহলে এই 100 কে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের কত হয়ে যাবে, দেখো এই 100 কে যদি আমরা ভাগ করি আমাদের কত হয়ে যাবে বলতো 7.5.466। তাহলে 100 দিয়ে ভাগ করা মানে আমাদের দশমিক বিন্দু 2 ঘর সরে চলে আসবে, তাহলে এইটার মান আমাদের কত চলে এলো 75.466। ওইটা কি করব, ওখানে গিয়ে বসিয়ে দেব। এই যে 9 4 3 2 বাই 125, এইটুকুর মানই তো আমরা এখান থেকে বের করে রেখেছি, এইটার মান কি করব, ওখানে বসিয়ে দেব। তাহলে 7.5.466। এখন দেখো নিচে একটা 100 পড়ে আছে, আমরা জাস্ট কোনটুকুর মান বসালাম বলো তো, এইটার মান বসালাম 9432 বাই 125, এটার মান বসালাম আর নিচে যেমন 100 আছে রেখে দিলাম। আবার দেখো নিচে 100 আছে মানে কি গো, দুটো শূন্য, তাহলে আরো দশমিক বিন্দু 2 ঘর সরে আসবে, তাহলে উত্তর আমাদের হয়ে যাবে 0.75466। কোনটাতে আছে দেখো, অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে বাম দিকে যে মানটা আমাদের দেয়া রয়েছে সেটাকে সমাধান করে একটা সরলতম মান বের করে রাখবো, ডান দিকটা সমাধান করে ওই একই রকম একটা মান বের করব, করে এই মানটাকে কি করব, ওখানে গিয়ে বসিয়ে দেব। ওখানে দেখো ওটা বাদেও আরো একটা সংখ্যা পড়ে আছে নিচে 100, তাহলে সেটাকে কিন্তু রাখতে হবে। আবার ওটাকে 100 দিয়ে ভাগ করলে আমাদের কত চলে আসবে, অপশন বি 0.754। আচ্ছা 5 6, আমি 6 6 লিখে দিয়েছি কেন, আমার অপশন গুলো কোথাও টাইপে হয়তো ভুল হয়ে গেছে, বাকি এখানে তো একটা আছে। আচ্ছা আমার টাইপিং ভুল হয়ে গেছে, টাইপ ভুল হয়ে গেছে, ঠিক আছে। দেখো এখানে দেখো 75456 আছে, আর এখানে দেখো 75466 আছে, তাহলে এটা আমার টাইপ ভুল হয়ে গেছে, এটা 5 হবে, ঠিক আছে। এটা আমার কি হয়ে যাবে, 5 হয়ে যাবে, এটা আমার কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। এটা ভালো করে প্রশ্নটা খেয়াল করে দেখতে হবে। দেখো ইংরেজি টাইপটা করতে গিয়ে এটা 5 এসেছে, কিন্তু বাংলা টাইপটার সময় দেখো ওখানে 6 লেখা হয়ে গেছে, তো ওখানে টাইপটা ভুল হয়ে গেছে, 5 হবে এখানে, কারণ দেখো অপশন গুলোতে দেখো 5 ই আছে। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 0.75456। চলো পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে, দেখো দেখো দশমিকের যোগ রয়েছে, কত কিছু নেই, উপর থেকে প্রথমে সাজিয়ে দাও 111.1 দুটো 01, তারপরে আমাদের রয়েছে 11.01, বাকি ঘরগুলোতে শূন্য বসিয়ে দিলাম। তারপরে রয়েছে আমাদের 1.001, তারপরে রয়েছে 1.01, তারপরে রয়েছে 1.1। যেমন রয়েছে ঘরগুলোকে কি করলাম, বসিয়ে দিলাম, যে ডান দিকের ঘরগুলো ফাঁকা রয়েছে শূন্য দিয়ে ভরিয়ে দিলাম। 5টা রয়েছে তো, 1 2 3 4 5 6টা আছে তো, আমার তো 5টা হয়েছে, কোনো একটা মিস করে গেছি। 1.1 1.01 1.001 এইটা মিস করে গেছি, একটা মিস করে গেছি, একটা মিস করে গেছি, এই যেটা মিস করে গেছি 0.01 এইটা মিস করে গেছি। চলো এবারে যোগ দাও, উপর থেকে 1 নামলো, এখান থেকে কত নামলো 1, এরপরে 1 1 2 1 3, এখান থেকে কত নামলো 1 1 2, এরপরে যোগ করলে 1 1 2 3 4 5, এরপরে হয়ে যাবে 1 2 125.2311 125.2311 অপশন সি। দেখি একটু যোগ ভুল হয়ে যাওয়া মানে উত্তর ভুল হয়ে যাবে, কারণ অপশন গুলো কাছাকাছি আছে। আর একবার দেখে নি, 1 নেমে গেল 1 নেমে গেল 1 1 2 1 3 1 1 2 1 2 3 4 5 1 2, হ্যাঁ ঠিক আছে। তাহলে 125.2311 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন আমাদের কি বলা রয়েছে, দেখো এটাই আশা করি শেষ প্রশ্ন, হ্যাঁ এটাই শেষ প্রশ্ন। তাহলে 20টা প্রশ্ন সুন্দর করে আমরা দেখে ফেললাম। কারোর কোথাও যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে প্রত্যেকে কমেন্টে জানাবে। এইভাবে আমরা ম্যাথের বিস্তারিত আনলাম, এরপরে আমরা মেন্টাল এবিলিটিও আনবো, ভাষা জ্ঞানের ভিডিও আনবো, বিস্তারিত ভিডিও খুব সুন্দর করে তোমরা দেখবে। কারোর কোথাও কিছু জিজ্ঞাসা থাকলে প্রত্যেকে কমেন্টে জানাবে। এগুলোর যোগফল দেখো, উত্তরটা দশমিকে বের করতে হবে, তাহলে সবগুলো এগুলোকে দশমিক করে দাও। তাহলে 3 আছে, 3 থাকুক, হয়েছে। চলো 3/100 কে দশমিকে লিখলে কত হয়ে যায়, আমরা জানি 3/100 কে দশমিকে লিখলে হয়ে যায় 0.03, বাকিগুলো শূন্য বসিয়ে।
3/1000 কে দশমিকে লিখলে কত হয়ে যাবে 0 তিনটে শূন্য আছে মানে 3 ঘর আগে দশমিক বসে যাবে 1 ঘর 2 ঘর 3 ঘর। এরপরেরটা নিচে কতগুলো শূন্য আছে দেখো 6টা শূন্য, তাহলে 6 ঘর আগে দশমিক বসবে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এই যে 6 ঘর, 6 ঘর আগে দশমিক বসে গেল। তাহলে এই ঘরগুলো আরো শূন্য দিয়ে ভরিয়ে দাও, এই ঘরগুলো আরো শূন্য দিয়ে ভরিয়ে দাও, যোগ চিহ্ন দিয়ে দাও। তাহলে এখানে থাকলো 3 0 0 3 3 0 3 3.033 3.033 অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আরেকবার দেখে নিই 3.033 ঠিক করলাম। প্রথমে 3 হ্যাঁ ঠিক আছে, তারপরে 2 ঘর আগে দশমিক 1 ঘর 2 ঘর ঠিক আছে, তারপরে 3 ঘর আগে 1 ঘর 2 ঘর 3 ঘর, তারপরে 6 ঘর 1 2 3 4 5 6 ঠিক আছে তো 1 2 3 4 5 6 হ্যাঁ ঠিকই আছে 3.003 হ্যাঁ ঠিক আছে। তাহলে 3.033 অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই হচ্ছে মোট আমাদের 11-20টা প্রশ্ন, কোনোটাতে দাগ নম্বর ছিল না কারণ আলাদা আলাদা সেট থাকে, প্রত্যেকের সেটে দাগ নম্বর আলাদা আলাদা, প্রত্যেকে সুন্দর করে দেখে নেবে, কারণ কোথাও জিজ্ঞাসা থাকলে প্রত্যেকে কমেন্টে জানাবে। চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি, জয় হিন্দ, শুভরাত্রি।